পানির নিচে চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলার শত শত গ্রাম, ৬ লাখ মানুষের চরম কষ্ট। এনাদের অসুখ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা, বাথরুম, খানা দানা সমস্ত দিক দিয়ে সমস্যা হচ্ছে। আশ্রয় কেন্দ্রে নিচে কোনো রকম জীবন বাঁচানোর জন্য বাড়িতে অনেক পানি, খাটের ভিতরেও রাখা হয়। ৩ জেলায় সীমান্তে ফের ১০ জনকে পুশিনের চেষ্টা, স্থানীয় ও বিজিবির বাধায় প্রতিহত। খুলনায় ৩৬ ঘণ্টায় কিশোরী হত্যার রহস্য উদ্ঘাটন, মরদেহ গুম করতে সড়কে ফেলে দেয় বাবা মা। আমন্ত্রণ দেশ 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি সাবিহা নিকের দৃষ্টি। ভয়াবহ বন্যায় আসছে চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলার শত শত গ্রাম, চরম কষ্টে পানিবন্দী অন্তত ৬ লাখ মানুষ। সাতকানিয়ায় রাস্তা ডুবে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না, তবে বাঁশখালীতে পানি কমতে শুরু করেছে। পাশাপাশি ৭ উপজেলায় কাজ করছে সেনাবাহিনী। ৭ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত বান্দরবান, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ। ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পরিস্থিতির উন্নতি হওয়ায় বাড়িতে ফিরছেন অনেকে। তবে বাঘাইছড়িতে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে ২টি ইউনিয়ন, তলিয়ে আছে জেলার অসংখ্য ঘরবাড়ি, কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে জোয়ারের পানিবন্দী নোয়াখালীর হাতিয়ার ৮০টি গ্রামের অন্তত ৫০,০০০ মানুষ। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আমরা জানবো। রনি দত্ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রনি, কি অবস্থা এখন? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখনো কি থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিনা, ত্রাণ পৌঁছেছে কিনা, সব মিলিয়ে আমাদেরকে বলবেন। বৃষ্টি কিছুটা কমেছে, বৃষ্টি আমরা দেখছি না, তবে এখনো মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে এখানের যে অবস্থা, আমরা সাতকানিয়ার একেবারে ভিতরে প্রত্যন্ত যে জায়গা, সেই জায়গাগুলোতে আসলে ঢুকেছি। সেখানে আমরা যেটি দেখছি, আসলে এখানে এখনো পানির নিচে তলিয়ে আছে অনেকগুলো ঘর, কিছু কিছু একেবারে টিনের চালা পর্যন্ত ডুবে গেছে। আর কিছু তারা সেখান থেকে নিকট যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রেতে তারা আশ্রয় নিয়েছেন। এবং কিছু কিছু ঘর আছে যাদের হয়তো ২ তলা আছে, তারা উপরে অবস্থান নিয়েছেন বা সেখানে শেল্টারে আছেন। তো সব মিলিয়ে স্থানীয় যে লোকজন যারা আছেন তারা হয়তো চেষ্টা করছেন বিত্তবানরা, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা আসলে বলছি যে সেখানে অনেকেই তারা খাবার সংকটে রয়েছেন, এবং যেসব এলাকাগুলোতে খাবার সংকট রয়েছে বা নিরাপত্তাহীনতায় রয়েছে, সেই সব এলাকাগুলোতে সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন এবং শুকনো খাবার সেখানে দেওয়ার চেষ্টা করছেন। এখানে আমি যদি একটু দেখাই, পাশে একটি ঝুলু খাল, যেটি খালটি রয়েছে, সেই খালের পানি যদি একটু দেখাই, আপনি দেখেন যে এখানে এখনো খুব যে পানির স্রোত, এটি হচ্ছে সেই ঝোলীয় খাল, সেখানে কিন্তু তীব্র পানির স্রোত রয়েছে। এই পানির এখানে এই খাল দিয়েই হয়তো এই বঙ্গোপসাগরে আসলে নেমে যায় পানিগুলো, কিন্তু এখানের এই খালের পানির যে উচ্চতা, সেটি কিন্তু একেবারে রনি দত্ত, আপনাকে ধন্যবাদ। আমরা প্রয়োজনে আবার আপনার কাছে ফিরবো। আমরা একটু বান্দরবানের দুর্যোগের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম, তার সাথে কথা বলবো। ইয়াসিন, পানিবন্দী মানুষের দুর্ভোগের চিত্র আমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করুন, আর ত্রাণ পৌঁছেছে কিনা সব মিলিয়ে এখনকার পরিস্থিতি জানাবেন। দৃষ্টি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান শহরের ৮ নম্বর ওয়ার্ডের যে মেম্বরপাড়া এলাকা রয়েছে সেখানে। এটি একটি সড়ক, আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটার মধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে গতকাল রাতে ভারী বর্ষণের কারণে এই সড়কটি আসলে তলিয়ে যায়। আমরা দেখেছি গত ৬ দিনের টানা বর্ষণের পর গতকালকে যেহেতু সকাল থেকে বৃষ্টিপাত হয়নি, সেক্ষেত্রে পানি অনেকটা নেমে গিয়েছিল। তবে হঠাৎ রাতের ভারী বর্ষণ থেকে সকালের প্রায় ২টা পর্যন্ত যে বর্ষণ হয়েছে, এটি কারণে আবার পানি সাঙ্গু নদী এবং মাতামুহুরী পানি বিপদসীমার প্রায় ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই
বৃষ্টির পানি উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বান্দরবানে প্রায় নতুন করে 300 অধিক আসলে বসত বাড়িতে আসলে পানি ঢুকেছে। আমরা দেখেছি গতকালকে যেখানে 500টার পরিবার পানিবন্দী ছিল, সেখানে এখন নতুন করে আবার আরো 300টি, প্রায় বলতে গেলে বান্দরবানের লামা, আলীকদম, নাইকনচুরি সহ বিভিন্ন এলাকা মিলে সব মিলে কিন্তু প্রায় 1000-এর অধিক মানুষ আসলে পানিবন্দী হয়েছে। এগুলো তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা লক্ষ্য করেছি বান্দরবানের ফান্সি, রোমা বিভিন্ন জায়গাগুলোতে আসলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। টানা বর্ষণের কারণে পাহাড়ে যেই জালতে যারা বসবাস করছে সেখানে যেমন ঝুঁকি বেড়েছে, অন্যদিকে গত এই 6 দিনের টানা বর্ষণের কারণে গতকালকে লামা উপজেলায় আজিজনগরে 5 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে যেহেতু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বান্দরবানের 15 জুলাই পর্যন্ত সকল পর্যটন কেন্দ্র বন্ধ করেছে জেলা প্রশাসন। তবে ত্রাণের ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে, 7 উপজেলার 34 ইউনিয়ন যে সমস্ত জায়গাগুলো প্লাবিত হয়েছে প্রত্যেকটি জায়গায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত যে সমস্ত এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে সেই সমস্ত এলাকাগুলো তারা তালিকা করছে বলে জানিয়েছে। অন্যদিকে আসলে সাঙ্গু নদীর যে গভীরতা, সেটি দিন দিন গভীরতা কমে যাওয়ার কারণে সাঙ্গু উজান থেকে দিয়ে আসা পানি কিন্তু বান্দরবান নতুন নতুন পাড়া মহল্লাগুলো আসলে প্লাবিত হচ্ছে। বিশেষ করে এই টানা বর্ষণটি আসলে দীর্ঘস্থায়ী যদি হতে থাকে তাহলে কিন্তু যে সমস্ত পাড়া মহল্লা এবং গ্রামগুলো এখনো প্লাবিত হয়নি সেগুলো প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, এই যে 2টা থেকে প্রায় এখন 5টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা যে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, পানির স্রোত যদি সে ঠিক থাকে, তাহলে পানি কমতে থাকলে এই মানুষের যে দুর্ভোগ সেটা অনেকটা লাঘব হবে। তবে গতকাল পানি আসলে কমলো 4 ফিটের মতো পানি যেটি কম ছিল সেটি এখন আবার আরো প্রায় 3 ফিট বৃদ্ধি পেয়ে 7 ফিট উচ্চতা দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। এটি কারণে নতুন নতুন পাড়াগুলো প্লাবিত হয়েছে। মেম্বর পাড়া, আর্মি পাড়া, হাফেজগোনা থেকে শুরু করে কলেজ রোড, হসপিটাল সহ বিভিন্ন জায়গাগুলো প্লাবিত হয়েছে। মানুষের দুর্ভোগ চরমভাবে বেড়েছে এবং পুরো জেলায় আসলে বলতে গেলে প্রায় 10,000 মানুষ আসলে পানিবন্দী হয়েছে বান্দরবানের বিভিন্ন এলাকাগুলোতে। তো সব মিলে কিন্তু পাহাড়ের ঝুঁকি, যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস করছে। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজনে আবারও ফিরে আসবো পরবর্তী আপডেট জানার থাকলে। সিলেট অঞ্চলে নদ নদীর পানি কমলেও প্লাবিত রয়েছে নিচু এলাকায়, এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি কমতে শুরু করলেও সদর উপজেলায় নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। মৌলভীবাজারের রাজানগরের মনু নদের পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। 2-1 দিনের মধ্যে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারবেন বাসিন্দারা। সুনামগঞ্জের সুরমার পানি বিপদসীমার 56 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বড় ধরনের বন্যার শঙ্কা নেই। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তা প্রতিহত হয়। বিজিবি জানায়, ভোরে সীমান্তের লাইট বন্ধ করে রামকৃষ্ণপুর এলাকায় 275/7 সাব পিলার দিয়ে 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটকে রেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি তাদের ফিরিয়ে দিলে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়। পরে পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। শূন্য রেখায় 3 জনকে রেখেই ফিরে যায় বিএসএফ। দিনাজপুরের দাইনুর সীমান্তেও 4 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। জয়পুরহাট থেকে সহকর্মী হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হারুন, এই যে পুশিনের ঘটনা ঘটছে আজকে সকালে এবং কিছুক্ষণ আগেরও মনে হয় একটি ঘটনা ঘটেছে, এই বিষয়ে বিস্তারিত একটু জানাবেন। দৃষ্টি, আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপির পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার 275-এর 8 সাব পিলারে। তো এই পিলার দিয়ে কিন্তু ভারত থেকে বিএসএফ সদস্যরা তারা সকালের দিকে 3 জনকে পুশিনের চেষ্টা করে। এর মধ্যে ছিল 2 জন নারী, স্বামী স্ত্রী, এবং আরেকজন নারী ছিল। তো তারা কিন্তু যখন ভারতে থেকে বাংলাদেশ সীমান্তের দিকে ভোর 3:30টার দিকে তাদেরকে পাঠানোর চেষ্টা করে, এই সময় গ্রামবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবিরা এসে কিন্তু সেই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তারা আবার বিএসএফকে বিএসএফের ফেরত দেওয়ার চেষ্টা করে। তো সে সময় বিএসএফ সদস্যরা বাধা দেয়। শূন্য রেখায় কিন্তু সেই সকাল থেকে আমরা অপেক্ষা করছি। এখানে দেখেছি বারবার কিন্তু 2বার এখানে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে এখনো কোনো সমাধানে আসে নাই। তো আমরা শূন্য রেখায় এখন বিজিবি যারা আছে, এই বিজিবি
তারা এই শূন্যরেখায় যে 3 জন পুশিন আছে সেই শূন্যরেখায় এই 275 আর সাব পিলারে কিন্তু এই পুশিনের যার শিকার তারা অবস্থান করছে। কিন্তু এর আগেও ছিল বিএসএফ সদস্যরা ছিল, কিন্তু এখন সেই বিএসএফ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি একটু বলি যে এর আগেও কিন্তু গত মাসে 13 জুন হাটখোলা সীমান্তে হঠাৎপাড়া এলাকায় একজন ভারতীয়কে বিএসএফ সদস্যরা পুশিনের চেষ্টা করে, কিন্তু গ্রামবাসী এবং বিজিবি প্রতিরোধে কিন্তু তাকে আবার ফেরত নিতে বাধ্য হয়। কিন্তু আমরা জয়পুরহাটে এখন যে রামকৃষ্ণপুর এই সীমান্তে রয়েছি, এখানে সকাল থেকে এখন আছে, এখনো কিন্তু কোনো এখানে সমাধান হয় নাই। তো গ্রামবাসী এখানে সহযোগিতা করছেন, আনসার ভিডিপি রয়েছেন, সকলে মিলে কিন্তু বিজিবিকে সহযোগিতা করছেন। যে তারা বলছেন একটাই কথা, যে হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে। মুষলধারা বৃষ্টির মধ্যে রংপুর বিভাগীয় সমাবেশ করেছে 11 দল। দুপুরে বিভাগের 8 জেলায় বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের রংপুর জেলা মাঠে জড়ো হতে দেখা যায়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, গণভোটের গণনা বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। সেই সাথে সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে হবে। দর্শক, আপনারা জানেন দেশের বিভিন্ন জেলায় বন্যার দেখা দিয়েছে, পানি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জেলায়। সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আর জুয়েল। জুয়েল, এখন কি অবস্থা সুনামগঞ্জের পানি বৃদ্ধির বিষয়ে আসলে জানতে চাই, সেখানে কি ত্রাণ পৌঁছেছে কিনা, এখন সাধারণ মানুষের দুর্ভোগ আসলে কোন পর্যায়ে যে পৌঁছেছে সব মিলিয়ে বলবেন। দৃষ্টি আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আমরা সারাদিনই বলেছিলাম একটা উন্নতির পথে। সারাদিন তেমন একটা বৃষ্টিপাত হয়নি, কিন্তু এই কিছুক্ষণ আগে থেকে আবার আসলে ভারী বৃষ্টিপাতের শুরু হয়েছে এবং গেল 24 ঘন্টা নদ নদীর পানি কমেছিল, কিন্তু যদি পানি জানিয়েছিলেন যে আগামী 24 ঘন্টা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলোর পানি বৃদ্ধি হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আসলে বিকাল থেকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে এবং নদীর পানি মনে হচ্ছে আরো বাড়বে। এবং যেহেতু পানি উন্নয়ন কর্মকর্তাদের একটা পূর্বাভাস ছিল যে আগামী 24 ঘন্টা সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা আছে, সেই সংখ্যা জায়গাতে কিন্তু বিকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হচ্ছে, ভারী বৃষ্টি, এবং নিম্নাঞ্চলে যেসব এলাকা পানি নামতে শুরু করেছে সেই এলাকায় আসলে পানি আর বাড়ার শঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে যেটি বলেছেন যে প্রায় 1300 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, প্রত্যেকটি উপজেলায় শুকনো খাবার এবং তার ত্রাণ পর্যায়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হলো, যদি বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে আরো শঙ্কার যে জায়গাটা সেটা বাড়তে পারে। যদিও এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত এখনো হয়নি, তো বিকাল থেকে সেই বৃষ্টি শুরু হওয়ার শঙ্কার জায়গা তৈরি হচ্ছে। যদি বন্যা পরিস্থিতি একটি সম্ভাবনা রয়েছে, নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। জি জুয়েল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু নোয়াখালীতে যেতে চাই। হাতিয়ায় পানি ঢুকেছে বেশ কিছু নিম্নাঞ্চলে, যতটুকু আমরা জেনেছি। সেখানকার খবর জানানোর জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব, আপনি আমাদেরকে জানাবেন যে নোয়াখালীতে আসলে এখন কি অবস্থা, এই যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে সেখানে আসলে কোনো ব্যবস্থা রাখা হয়েছে কিনা, সাধারণ মানুষের জন্য দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছেছে, সব মিলিয়ে বলবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে নোয়াখালীতে গত 6 দিনের টানা বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এবং বিশেষ করে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা থেকে শুরু করে 11টি ইউনিয়নের যত নিম্নাঞ্চল রয়েছে প্রায় সবগুলোই প্লাবিত হয়েছে। এর মধ্যে মানুষের ফসলি জমি, তারপরে মানুষের ঘর বাড়ি, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, পথ চলাচলের সড়ক থেকে শুরু করে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, মাছের ঘের প্লাবিত হয়েছে, মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে যারা এখানকার যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কর্মবিমুখ হয়ে পড়েছেন, এবং তারপর তারা বলছেন যে এর বাইরে তারা আর কোনো কর্মের সাথে জড়িত হতে পারছেন না। যারা জেলে পেশায় রয়েছেন তারাও সাগরে যেতে পারেননি। আবহাওয়া অফিস বলেছে এখন বৃষ্টি না থাকায় কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে বাস্তবতা ভিন্ন। এখনো সেখানে বৃষ্টিপাত হচ্ছে। আমি অবস্থান করছি একদম ওছখালী শহরে, এবং এখানকার যে নিম্নাঞ্চল রয়েছে সবগুলোই প্লাবিত হয়েছে। এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন যদিও তিনি হরণী এবং চানন্দি ইউনিয়ন তিনি পরিদর্শন করেছেন, তবে ওছখালী কিংবা তার আশপাশে পরিদর্শন করেননি। মানুষজন এখনো সহযোগিতার বাইরে রয়েছেন, এমনটাই আমাদেরকে বলছেন। যে এই ছিল আমার কাছে হাসিব আল আমিন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
অন্য প্রসঙ্গে যাচ্ছি, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। আরও জানাতে আমাদের সাথে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসান, ডেঙ্গু পরিস্থিতির সবশেষ আপডেট জানতে চাই, আজকে কি কোনো রোগী নতুন করে ভর্তি হয়েছে কিনা? ফরিদপুরে প্রতি বছর এই সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকে। এই চলতি জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি যে মাসের শুরু থেকে কিন্তু একজন দুজন করে রোগী ভর্তি হতে শুরু করেছে এবং আজকে সর্বশেষ সিভিল সার্জনের সাথে যেটি কথা বলে জানতে পেরেছি যে মোট 8 জন রোগী আজকে ফরিদপুরের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। যেখানটিতে আমি এখন আছি, ফরিদপুর জেনারেল হাসপাতাল, সেখানে 2 জন রোগী ভর্তি ছিল, দুপুরে তারা রিলিজ নিয়ে চলে গেছে। অর্থাৎ বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু এই রোগীগুলো ভর্তি হয়েছে এবং ভর্তির হার ক্রমশ বাড়ছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ এবং ডাক্তার নার্সদের যে সেবার আওতার বাইরে চলে যায়নি এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত কিট এবং রাসায়নিক যেগুলো প্রয়োজন ওষুধপত্র সেগুলো তাদের কাছে মজুদ রয়েছে এবং এখনো পর্যন্ত তারা প্রত্যাশা করছেন যদি মানুষের সচেতনতা লেভেল বাড়তে থাকে এবং যেভাবে আমরা দেখেছি যে হামের পরিস্থিতিতে যেভাবে হিমশিম খেয়েছে, যদি সেইখান থেকে শিক্ষা নিয়ে সচেতন হয়ে মানুষ যদি সঠিক সময় চিকিৎসা নিতে আসে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে স্বাস্থ্য প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। ফরিদপুরের এখন পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জি, হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। শিক্ষার মান উন্নয়নে কোনো ধরনের নিয়ম বহির্ভূত কার্যক্রম মেনে নেওয়া হবে না। সকালে সাভারের ঘোড়াপীর মাজার এলাকায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডাক্তার আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষা সকলের অধিকার, সেই অধিকারকে আমরা সামনে রেখে কনস্টিটিউশনাল রাইটস ভায়োলেশন হবে না, সকলকে সম্মতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা দেওয়ার চেষ্টা আমরা করছি। প্রেমের সম্পর্ক মানতে না পেরে 16 বছরের কন্যাকে হত্যা করে বাবা মা। ঘটনা আড়াল করতে মরদেহ বস্তায় ভরে ফেলে দেওয়া হয় রাস্তায়। সকালেই এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন খুলনার পুলিশ কমিশনার। জানান, মেয়ে নির্জনার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের এক পর্যায়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করে বাবা। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। পরে মরদেহ গুম করতে বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকায় রাস্তায় ফেলে দেয় বাবা মা। গেল 8 জুলাই নির্জনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে মায়ের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে হত্যার রহস্য। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছে। তার মা আরিফা ইয়াসমিন সীমা 35কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করেন যে তার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে, যার ফলশ্রুতিতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত পারিবারিক কলহের কারণেই নিজ কন্যা আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকার 3 নম্বর রোডে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন। কিশোরগঞ্জে জেল হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় 2 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, দায়িত্বে গাফিলতির অভিযোগে এসআই শেফালি আক্তার ও কনস্টেবল দেলোয়ার হোসেনকে ক্লোজ করে পুলিশ আইনে সংযুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বাবার দায়ের করা মাদক মামলায় ছেলে রুবেল মিয়াকে গ্রেপ্তার করে নিকলি থানা পুলিশ। কয়েক ঘন্টা পর হাজতের ভেতর থেকে কার্নিশের সাথে নিজের পরিহিত শার্ট দিয়ে গলা পেঁচানো অবস্থায় রুবেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে রুবেল মাদক আসক্ত থেকে আত্মহত্যা করেছেন। ভূমি অধিগ্রহণ জটিলতা ও ঠিকাদারের গাফিলতিতে কচ্ছপ গতিতে চলছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার 2টি সেতুর কাজ, যাতে ব্যয় হচ্ছে 62.5 কোটি টাকার মতো। একই কারণে প্রায় 4 বছর ধরে থমকে আছে কুষ্টিয়ার সাগরখালী নদীর ওপর ব্রিজের কাজ। গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রাম, 250 মিটার নদীপথ পারাপারে একমাত্র ভরসা নৌকা। জীবনের ঝুঁকি জেনেও প্রয়োজনের তাগিদে এই পথে যাতায়াত করেন প্রায় লক্ষাধিক মানুষ। অথচ নলুয়াবাগী নদীতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 56 কোটি 45 লাখ টাকা ব্যয়ে 315 মিটার দৈর্ঘ্যের অর্ধনির্মিত একটি সেতু। জানা গেছে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াতের জন্য 2020 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু করে এলজিইডি, কিন্তু 6 বছরেও শেষ হয়নি কাজ। ব্রিজের কাজ তো চলমান আজকে 3-4 বছর ধরে,
কিন্তু এই ব্রিজের এই যে আশেপাশে মানুষের ড্যামারেজ যে তাও দেয় নাই, কিন্তু ব্রিজের কাজও করে না। আবার যাবার কালে কত ভোগ হয়, খাওয়া পাই এবার পাই না বানবন্যের মধ্যে। এই ব্রিজটা হইলে কত আমার শান্তি। একই চিত্র গজালিয়া গ্রামেও 2021-22 অর্থ বছরে 6 কোটি টাকার 72 মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি, অথচ এখন পর্যন্ত সেতুর দুই পাশে দৃশ্যমান শুধু বেজমেন্ট। যে কন্ট্রাক্টর ব্রিজটা পাইছে সে কন্ট্রাক্টর মানে কাজ করে তো করে না, এই মালানে আবার উনি লোক জায়গা। গর্ভধারিণী মায়েরা যদি হয় আপনাদের আমাদের চিকটিকেন্দি ঘুরে অনেক দূর ঘুরে যাইতে হয়, তাহলে ঘুরে যাইতে যাইতে দেখা গেছে প্রথমে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও এসব নিয়ে এলজিইডির দাবি ভূমি অধিগ্রহণ জটিলতা ও ঠিকাদারের গাফিলতিতে নির্মাণে ধীরগতি। ঠিকাদার দীর্ঘদিন তার গাফিলতির কারণে কাজটা পড়ে আছে, যার কারণে আমরা কিন্তু অলরেডি তার কাজ বাতিলের জন্য চিঠি দিয়েছি। জমি অধিগ্রহণের কাজটা শেষ হলে আমরা ব্রিজের কাজটা ধরতে পারব। ভিন্ন গল্প নেই কুষ্টিয়ার সাগরখালী নদীর উপর নির্মিত 16.5 কোটি টাকার সেতুটির। 2022 সালে নির্মাণ শুরু হয়, কিন্তু 65% শেষ করেই থেমে আছে কাজ। অভিযোগ, জমি অধিগ্রহণ না করেই সেতুটির কাজ শুরু করে সড়ক বিভাগ। সরকারের প্রয়োজনে অবশ্যই সরকারকে জমি আমরা দিব, আমাদের ন্যায্য পাওনাটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে সরকার জমি নেবে, অধিগ্রহণ করবে। জমি অধিগ্রহণ শেষ না করে ব্রিজের কাজটা কেন হাত দিল? আর হাত যখন দিল তারা ইচ্ছে করলেই ওই টাইমের মধ্যে ব্রিজের কাজ যে 2 বছর চলমান ছিল তার মধ্যে জমি অধিগ্রহণ শেষ করতে পারতো। এখন আমাদের ওই ব্রিজের যে 3টা স্প্যানের মধ্যে 2টা স্প্যান সমাপ্ত হয়েছে এবং বাকি যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্তি হলে বাকিটাও সমাপ্ত হবে। কুষ্টিয়া মেহেরপুর সড়ক উন্নয়নের আওতায় 2021 সালে একনেকে অনুমোদন পাওয়া 643 কোটি টাকার মেগা প্রকল্পের অংশ এই সেতুটি। সরাবান্ত হুরা জিনিয়া, চ্যানেল 24। মেয়াদ বাড়ানো হয়েছে 6 বার আর খরচ বেড়েছে 94 কোটি টাকা, তবু শেষ হয়নি কুড়িগ্রামের সোনাহাট সেতুর নির্মাণ কাজ। ফলে ব্রিটিশ আমলের ঝুঁকিপূর্ণ রেল সেতু দিয়েই চলছে কয়েক লাখ মানুষের যাতায়াত। কবে নাগাদ খুলবে নতুন সেতু জানা নেই সড়ক বিভাগের। জোড়াতালি দিয়ে টিকে আছে ব্রিটিশ আমলের রেল সেতু, যার পাটাতন দেবে গেলেই থেমে যায় পণ্যবাহী ট্রাক, বন্ধ হয়ে যায় যোগাযোগ, দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঝুঁকিপূর্ণ সেতুর কারণে নির্বিঘ্নে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না, স্থবির হয়ে পড়ছে বন্দরের বাণিজ্য। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষগুলো এই বেলিবিলিদের ভোগান্তির জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হই। আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়, রুগীর অবস্থা খারাপ হয়ে যায়, অনেক সময় রুগী হসপিটালে না পৌঁছিতে রুগী মারা যায় রাস্তায়। পাটাতন ভাঙে, প্রায় সময় দেখে মাসে 2-3 বার ভাঙে এবং মনে করেন যে শত শত গাড়ি এখানে এসে 2 দিন 3 দিন পর্যন্ত থাকা লাগে। এবং এই সংকট কাটাতেই 2019 সালের জুলাইয়ে দুধকুমার নদের উপর শুরু হয় নতুন সেতুর কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2021 সালের জানুয়ারিতে, কিন্তু 6 দফা মেয়াদ বাড়িয়েও তা সম্পন্ন হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, প্রশাসনিক জটিলতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি কাজ। তাই সময় চাওয়া হয়েছে 2027 সালের জুন পর্যন্ত। এই সেতু উদ্বোধন না হওয়ার কারণে আমাদের অনেক ব্যবসায়ী লস গুনতে গুনতে বাড়িতে চলে গেছে। ব্রিজটি যত দ্রুত সম্ভব চালু করে দিয়ে আমাদের ব্যবসায়ীদের একটা সুযোগ যেন তারা করে দেয়। ওটা ব্রিজ ডিজাইনের জটিলতার কারণে তখনই দুইবার টাইম এক্সটেনশন হয়ে গেছে অলরেডি। আড়াই বছর আমরা বসা ছিলাম। এরপর আমরা কাজ শুরু করে দ্রব্যমূল্য উল্লগতি, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো পারিপার্শ্বিক মিলাই ওটা আমাদের কাজটা কোনো পর্যায়ে চলে আসে। আশা করি যদি আমাদের অ্যাকোয়ার্ডটা হয়ে যায় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ওপেন করে দিতে পারবো। সড়ক ও জনপথ বিভাগ বলছে আগামী বছরের জুনের মধ্যে সেতুর কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে পূর্ব তীরে সংযোগ সড়ক নির্মাণে জমির মালিকানা সংক্রান্ত জটিলতা এখনো কাটেনি। প্রকল্প প্রায় শেষ পর্যায়ে। আমরা যেহেতু সুপার স্ট্রাকচার করে ফেলছি, আমরা সোনাহাট প্রান্তের অ্যাপ্রোচটা মিলিয়ে দিতে পারলেই কিন্তু আমরা সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো। কিন্তু এখন সমস্যা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের দাবিটি আসলে নিষ্পত্তি না হলে অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে না। 6 দফা মেয়াদ বাড়ানোর সাথে বেড়েছে প্রকল্প ব্যয়ও। 141 কোটি টাকার খরচ ঠেকেছে 235 কোটিতে। গোলাম মৌলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। এতে গাইবান্ধায় আনন্দ মিছিলের আয়োজন করেছেন ফুটবল প্রেমীরা।
এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন, এই যে আনন্দ মিছিল করছেন ফুটবল প্রেমীরা, তারা কি বলছেন? মিছিল থেকে তারা কোথায় যাবেন? পরবর্তী গন্তব্য কি? সব মিলিয়ে বলবেন। গাইবান্ধা শহীদ মিনার প্রাঙ্গণে আছি আমি। এখানে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু আনন্দ মিছিল বের করবে আর কিছুক্ষণ পরে। এর মধ্যে কিন্তু সে কিন্তু আপনার হচ্ছে তারা কিন্তু এখানে সমবেত হয়েছে। তো আমি এখানে একজন আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলবো। আমি জানতে চাই আসলে আপনারা কি আশা করছেন? আমরা কথায় না, আমরা খেলায় বিশ্বাসী। ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। এখানে আমি আর একজনের সাথে আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলবো যে আসলে আপনারা কি আশা করছেন? আমাদের দল জিতবে, এটাই আমরা আশা করতেছি। ইনশাআল্লাহ আমাদের দল জিতবেই, এটাই আমাদের আশা। শুনলেন যে তারা বলছে যে এই আর্জেন্টিনা আজকে জয়লাভ করবে এবং আগামীকাল তারা যে সকাল 7টায় খেলা আছে সেই খেলায় কিন্তু তারা জয়লাভ করবে সুইজারল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে। এই ছিল এখনকার মতো গাইবান্ধার আর্জেন্টিনার সমর্থকদের সর্বশেষ খবর। জি মামুন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল দেশ 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে।